এই যে মিস, গোলাপি পেট দেখানো হয়ে গেলে সরে দাঁড়ান, আমি বসবো। চলন্ত পাশে দাঁড়ানো যুবকের এমন অসভ্য কটূক্তিতে মেহেজাবিন বিস্ফোরিত দৃষ্টিতে তাকালো। তাকে বলল কি না দেখতে, সে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো। যখন দেখলো তাকেই বলেছে, তখন কিছুক্ষণের জন্য বাকরুদ্ধ হয়ে গেল। জবাবে কিছু বলার খই হারিয়ে ফেলল। রাগে দুঃখে মেজাজ গরম হয়ে গেল। তাকে পেছনে তাকাতে দেখে যুবকটি বিরক্তিকর দৃষ্টি ছড়ে মুখে সুইংগাম পুরো পুনরায় বলল, ওই হ্যালো, আমি আপনাকেই বলেছি, শুনুন এবার, এটা আমার সিট। ছেলেটার স্পর্ধা দেখে সে সচকিত, নড়ল না, সরল না, কেবল ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল। তার 18 বছরের জীবনে এর আগে কখনো এমন নোংরা ইঙ্গিত শুনিনি সে। তাছাড়া কোনো ছেলের বাসা এত নোংরা হতে পারে জানা ছিল না। কোনো মেয়েকে সম্মান দিতে নাই পারলো, তাই বলে মুখের উপর টটাস করে এই ধরনের কথা বলে বসবে? কোন আক্কেলে বলবে? মেয়েরা কি সস্তা? পেট দেখানো মানে কি? কখন পেট দেখালো সে? সে কি বাজারের সস্তা মেয়ে যে বাসে উঠে পরপুরুষকে পেট দেখিয়ে বেড়াবে? নেহাত আজ শাড়ি পরে বসে বাসে উঠেছে, তাও জীবনের প্রথমবার। প্রথমবার শাড়ি পরলে এমন একটু একটু সবারই হয়। শাড়ির আঁচল ধরলে কুচি খুলে যায়, কুচি ধরে হাঁটতে গেলে জাস্ট উস্টা খেয়ে। তাই তো জানা কাহিনী, পুরনো ঘটনা। তাছাড়া ভারী ব্যাগটা টেনে উপরে তুলতে গিয়ে এক্স্যাক্টলি তার শাড়িটা সরে গিয়েছিল বোধ হয়, তাই বলে এমন নোংরা ইঙ্গিত ছুড়বে? ভাগ্যিস অন্য সিটের অন্য কেউ খেয়াল করেনি, নয়তো সকলে তার দিকে তাকিয়ে মজা নিত, নোংরা দৃষ্টি ছুড়ত। মেহেজাবিন আশপাশ দেখে কঠিন গলায় জবাব দিতে গিয়েও বহু কষ্টে নিজেকে সামনে নিল। যতই হোক সে মেয়ে, তার উপরে একা। এখন যদি কিছু বলতে যায়, তবে এই ছেলেটা লাইফ হবে, কথা বাড়াবে। তখন বাসের বাকি সদস্যরাও ব্যাপারটা জেনে যাবে, লজ্জাজনক পরিস্থিতি সৃষ্টি হবে। মনে মনে এই কথা ভেবে মেহেজাবিন কথা বাড়ালো না, নীরবে সরে গিয়ে ওর বরাদ্দকৃত জানালার ধারে সিটে বসলো। ছেলেটাও কাঁধের ব্যাগ উপরে রেখে সিট হেলিয়ে বসলো, পানি খেলো, কানে ব্লুটুথ গুছে কার সাথে যেন কিছুক্ষণ কথা বললো, হাসাহাসিও করলো। এরপর সিটে মাথা এলিয়ে চোখ জোড়া বুঝলো। এই সময়টুকু মেহেজাবিন দাঁতে দাঁত চেপে কাঠ হয়ে বসে রইল। তার মনে হলো ছেলেটার কলার ধরে তার দিকে ঘুরিয়ে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে বলতে, সরি বল বেয়াদব, এক্ষুনি বল। কিন্তু বলতে পারল না। আর পারল না বলে নিজের উপরে রাগ হলো। রাগে ছোটে বুলেও চোখ তুলে তাকালো না, কথা বলা দূর, একটু শব্দও করল না। এমনভাবে বসলো যেন ছেলেটার সঙ্গে ভুলক্রমেও স্পর্শ না লাগে। এই ছোট্ট জীবনে কত শত ছেলে দেখেছে, ক্রাশ খেয়েছে, কিন্তু এমন অসভ্য ছেলে এর আগে দেখেনি, যার মধ্যে ভদ্রতা জ্ঞানটুকুও নেই। তাই আছে কই, তারা তো এমন নয়, এমনভাবে কাউকে নোংরা ইঙ্গিত করে না, বাজে কথা বলে না। বলবে কিভাবে? তার ভাইরা তো এমন নোংরা মানসিকতার নয়। যারা নোংরা মানসিকতার তারাই এসব বলবে। ছি, এখন পাশে বসতেও বিরক্ত লাগছে। তখন সিটে বসার সময় ঢং করে পায়ে পাড়া দেওয়ার উচিত ছিল, নয়তো পড়ে যাওয়ার ভান করে হাত নখ বসানো উচিত ছিল। এতে মনের জ্বালা কিছুটা কমলেও কমতে পারতো। ইস, হয়ে গেল। পরে আবার ঠিকই মনে পড়ে, কথা বলে না, সোর পালালে বুদ্ধি বাড়ে, ওর তেমনই অবস্থা। তখন তার ফোন ভাইব্রেট ছিল। স্ক্রিনে মায়ের নাম দেখা মাত্র তার রাগের ফারত আরও 1 ডিগ্রি বেড়ে গেল। সমস্ত রাগ গিয়ে পড়লো আলো ভরা মায়ের উপর। মায়ের কারণে শাড়ি পরে বাসে উঠেছে, মায়ের কারণে তাকে সিলেট যেতে হচ্ছে, মায়ের কারণে ফ্রেন্ডদের সঙ্গে কক্সবাজার যেতে পারলো না, তাই সব দোষ মায়েরই। ততক্ষণে কল কেটে গিয়ে পুনরায় কল এসেছে। সে এবার রাগে গজগজ করে কলটা রিসিভ করে বলল, শাড়ি পরেই আসছি, শুনেছ? হয়েছে শান্তি? কি আশ্চর্য, রেগে যাচ্ছিস কেন? রাখবো না কেন? রাগ করা কি আমার সাজে? রাগ শুধু তোমাদেরই আছে, আমি আছি হুকুম তালিম করতে। আর কোনো হুকুম স্থগিত আছে? বলো বলো। না, নেই। রাস্তাঘাটে রাগ করে না মা, সাবধানে। পারবো না সাবধানে যেতে। কি ভেবেছো সব তোমার কথা? এভাবে কথা বললে আশেপাশের মানুষ কি ভাববে? মাথা ঠান্ডা কর মা। মেহজাবিন জবাব দিল না, রাগে দুঃখে কলই কেটে দিল। তার এখন চোখ জ্বালা করছে, কান্না পাচ্ছে, অস্থির লাগছে। কান্নার চোটে দম আটকে আসছে। নিজের মাকে মাঝে মধ্যে অচেনা লাগে। সে কান্না আটকে দুহাতে মুখ ডেকে কিছুক্ষণ থম মেরে বসে রইল। একটু পানিও খেলো। তারপর জানালা খুলতে এক পাগলাটে বাতাসে সে শরীরে ছুঁয়ে দিল তার নতুন মন।
সে চোখে মুখে পানি দিল, অশান্ত মন শান্ত করতে প্রাণ ভরে নিঃশ্বাস নিল। তাতে কাজও হলো। এখন একটু ভালো লাগছে। ভেজা মুখে বাতাসে ঝাপসা এসে লাগছে। অনেকক্ষণ ধরে ভেজা চুল বেঁধে রাখায় মাথা ব্যথা করছে। শাওয়ার নিয়ে চুল শুকাতেও পারিনি, অমনি চুল বেঁধে ছুটে এসেছে। ঘুমিয়েছিল, তার জায়গা পায়নি। ফলে কোনো মতে বুয়ার সাহায্যে শাড়িটা পরে লাগেজ নিয়ে বেশ স্ট্যান্ডে এসে পৌঁছেছে। এই পাগলাটা বাতাসে বেশিক্ষণ লাগবেও না চুল শুকিয়ে নিতে, এ কথা ভেবে সে চুলের কাঁটা সরাতে দপাস করে ফিটময় ছড়িয়ে গেল ভেজা চুল। বুড়বুড় করে শ্যাম্পুর সুগন্ধ এসে ধাক্কা দিল নাকে। অবাধ্য বন্দিশনা থেকে মুক্তি পেয়ে চুলগুলো যেন বেপরোয়া রূপ ধারণ করলো। সমুদ্রের উত্তাল ঢেউয়ের মতো বাতাসের ফানছল উঠতে লাগলো। একেই বুঝি বলে মুক্তির স্বাধীনতা। মুক্ত মানে মুক্ত আকাশে একা উঠতে পারার রাস্তায় কৃত্রিম আলোর সাজসজ্জা। এখনো চলছে মানুষের আনাগোনা। সময় কতই বা হবে, রাত 10:30। তার যাত্রা সিলেটের পথে, বড় পুপির বাসায়। বড় পুপির দেবরের বিয়ে, তারা নিমন্ত্রিত। মা বাবা ওখানেই আছে। তার পরীক্ষার কারণে আসতে লেট হয়েছে। যদিও তার আসার ইচ্ছে ছিল না, কিন্তু পুপির ইমোশনাল ব্ল্যাকমেল, মায়ের জ্ঞানকানানি, বাবার চিন্তার অবসাদ ঘটাতে আসতেই হয়েছে। এখানে ভালোই কদিন থেকে ফিরে আসতে পারলেই হলো। রাতের জার্নি তার ভীষণ পছন্দ। ধুলোবালি নেই, গরম নেই, ভিড় ঠাট্টাও কম। এই প্রথমবার একা জার্নি করেছে সে। একা জার্নির মজাও আছে। রাতের নিস্তব্ধতা, বেহাইয়া ছাদের সঙ্গে সঙ্গে পথশালার রাস্তার দুধারে বেড়ে ওঠা বুনো ফুলের গন্ধ, সব কিছুতে এক আলাদা রকম ভালো লাগা কাজ করে। নিজের ভাবনার মশগুল হয়ে সে কত কী ভাবছে। চিপসের প্যাকেট ছিঁড়ে চিপস খেতে খেতে সে রাতের সৌন্দর্যে ডুবে গেছে। তার মন এখন বেশ ফুরফুরে। ভুলে গেছে কিছুক্ষণ আগের ঘটনা, পাশে বসা অভদ্র ছেলেটার কথা। কিন্তু এসব তাকে বেশিক্ষণ বলে থাকতে দিল না। হঠাৎ পাশের সিটে ছেলেটা হাসি দিয়ে বিরক্তকর সুরে বলল, এই যে মিস গোলাপি, আপনার সমস্যা কি? আমাকে দেখে স্বামী স্বামী ফিল পাচ্ছেন নাকি? প্রথমে পেট দেখালেন, এখন আবার সাপের মতো বড় বড় চুল দিয়ে নাকি সুড়সুড়ি দেওয়াচ্ছেন। এসব কিসের ইঙ্গিত? ক্রাশ খেয়েছেন? বিয়ে করবেন আমাকে? মতলব বুঝি না মনে করেছেন? দেখে তো ভদ্রঘরের মেয়ে বলেই মনে হচ্ছে। তা বিহেভিয়ার থার্ড ক্লাস মার্কা কেন? আবারও গা জ্বালানো বাজে কথা। তাকে দেখে সে নাকি ক্রাশ খাবে, বিয়ে করবে, এই কথাও শুনতে হলো। তবে পাগলে কত কি বলে, সব কথা কানে নিতে নেই। পাগল তার ফলাপ আড়াবে, এটা তো সে জানে। ছেলেটার কথা শুনে মেহেজাবিন রাগলো না, মুচকি আসলো। হাসির সঙ্গে সঙ্গে তার দুই গালে ছোট্ট একটা গর্ত হলো, যাকে বলা হয় টোল। তাকে হাসতে দেখে ছেলেটা কিছু বলার আগে সে জবাব দিল, আমি থার্ড ক্লাস, তাই আমার বিহেভিয়ারও থার্ড ক্লাস মার্কা। তাছাড়া সমস্যা যখন আপনার, সমস্যার সমাধান খোঁজাও বোধহয় আপনারই দায়িত্ব, তাই নয় কি? বাই দ্য ওয়ে, ভদ্রঘরের ছেলেরা কাউকে আলতু ফালতু নামে ডাকে না। তা আপনার নামটা জানতে পারি? না, পারেন না। অপরিচিত কাউকে আমি আমার নাম বলতে ইচ্ছুক নই। এ কথা শুনে ছেলেটা ভ্রু জোড়া কুঁচকে তাকিয়ে রইল। পিছন ফিরে দেখল সিট ফাঁকা নেই। অগত্যা সেভাবেই বসে রইল। সুপারভাইজারকে বলেও লাভ হলো না, কেউ তাদের সিট ছাড়তে রাজি নয়। বাসের প্রায় অনেকেই ঘুমে তলিয়ে গেছে। কেউ বা পাশের জনের সঙ্গে গল্পে মশগুল, কেউ খাচ্ছে তো কেউ ফোন আলাপ ব্যস্ত। যাত্রী ওঠানামার ব্যাপারও নেই, তাই বাসের ভেতরের লাইটটা বন্ধ করে দেওয়া হয়েছে। ছেলেটা এখন ফোন টিপছে। ফোনের স্বল্প আলোয় বোঝা গেল তার মুখ থমথমে করছে, অপমানিত হয়ে রাগে পড়ছে। এমনই হওয়া উচিত। অন্যকে যা তা বলার সময় হুঁশজ্ঞান থাকে না। বেশ হয়েছে, এবার দেখ কেমন লাগে। এতক্ষণে মন মতো জবাব দিতে পেরে মেহেজাবিন মনে মনে হাসল। তবে চুল বাঁধল না, মন কেমন করার সুগন্ধি মেশানো চুলগুলো সেভাবেই উঠতে থাকলো। ছেলেটাকে জব্দ করতে পেরে সে এদিকে তাকালেও না। পাশ ফিরে ছিটে মাথা দিয়ে চোখ বুজে নিল। ছেলেটার মুখ দেখে ভীষণ হাসি পাচ্ছে। ঠোঁট টিপে নীরবে হাসলো সে, কিন্তু কথাই বলে না। কোনো শত্রুকে দুর্বল ভাবতে নেই, ফাঁসে নিজেরই ক্ষতি হয়। এখানে ঠিক তাই ঘটল। ছেলেটাকে জব্দ করেছে ভেবে সে নিশ্চিন্তে ঘুমিয়ে গেল। ঘুম গাঢ় হলো। সজাগ থাকার আর প্রয়োজনে বোধ করলো না, কিন্তু সজাগ থাকা উচিত ছিল। যদি সজাগ থাকতো তাহলে টের পেত তার শোকের চুলে ছেলেটা খুব যত্ন করে সুইংগাম লাগিয়ে দিচ্ছে। একটা নয়, দুটো নয়, 3টে সুইংগাম। তার এই কাজে কেউ দেখলো না, জানলো না, সাক্ষী রইল না। তাই কাজ সেরে ছেলেটা হাত ঝেড়ে বিড় করে বলল, পুণ্যের একটা কাজ করলাম। থাক, ধন্যবাদ দিতে হবে না।
আফা, ওই আফা উঠেন। শর্মের কাজবাজ থাকলে কইরা লন। একনাগারে পরপর 3বার ডাকার পর মির্জাবিন ঘুম ঘুম চোখে তাকালো। সদ্য ঘুম থেকে জেগে ঘটনা কিছুই বুঝল না সে। শুধু বুঝল সামনে দাঁড়ানো মানুষটা তাকে ডাকছে। কেন ডাকছে, কি কারণে ডাকছে মস্তিষ্ক বুঝতে চাইছে না। সে ঘুমে তলিয়ে যাওয়ার আগে আবার সেই ডাক। তবে এবার একটু জোরেই ডেকেছে। সে এবার সোজা হয়ে বসল, ঘাড় ঘুরিয়ে দেখে বাসের রোগা পাতলা টিনটিনে হেল্পার তাকে ডাকছে। কি আশ্চর্য, হেল্পার কেন ডাকবে? সিলেটে কি এসে গেছে? কি সর্বনাশের কথা, ঢাকা থেকে সিলেটে এসে গেছে অথচ সে একটুও জায়গা পায়নি। সে দ্রুত চোখ ডলে বাইরে তাকালো। বাস থেমেছে, বিরতি দিয়েছে। বাসের কেউ নেই, সবাই যার যার কাজ সারতে গেছে। পাশের ছেলেটাও নেই। কি অভদ্র, একটা মেয়ে বাসে একা একা ঘুমাচ্ছে আর সে চলে গেছে। অভদ্রতার খাতিরেও তো ডাকতে পারত। সে এমনি এমনি অভদ্রের খেতাব দেয়নি, ছেলেটা চূড়ান্ত লেভেলের অভদ্র। তখন হেল্পার তার হলুদপাটির দাঁত বের করে বলল, আফা বেশি সময় নাই, শর্মের কাজ করার হইলে জলদি যান। শর্মের কাজ? শর্মের কাজ করছেন কেন? কোন শর্মের কাজের কথা বলছেন? আর শর্মের কাজ করবই বা কেন? আশ্চর্য তো। আগেই রাইগেন না আফা, থামেন, একটুখানি সবুর করেন। আমার কথা ঠান্ডা মাথায় শুনেন, পরিষ্কারভাবে বলুন। ঘুরানো পেঁচানো কথা বুঝি না আমি। এর আগে বাস থামার পর এক বেডিরে কইছিলাম, আফা হাগা মুতা করলে জানগা। 2 মিনিটের মধ্যেই বাস ছাইরা দিব। এ কথা শুইনা বেডির ফেমিক আমাকে আচ্ছা মতো পিডাইছিল। আমার কথায় নাকি বেডি শরম পাইছিল, তাই শর্মের কথা শরম বইলা চালায়। হাগা মুতা নাকি নষ্ট ভাষা, আর নষ্ট ভাষা মাইগোর লগে কইতে হয় না। হেরা নাকি খুব লজ্জা পায়। হেল্পারের একথা শুনে মির্জাবিন ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। বলার কোনো শব্দ খুঁজে পেল না। তবে সে তড়িৎ গতিতে উঠে দাঁড়ালো। হেল্পারের সাহায্যে উপর থেকে লাগেজ নামিয়ে একটা ড্রেস নিয়ে বাস থেকে নামল। এই সুযোগ চেঞ্জ করে নেওয়ার। বাস থেমেছে একটা রেস্তোরাঁর সামনে। নাম খাই খাই। এ আবার কেমন আজব নাম? রেস্তোরাঁয় মানুষ খাবার খায়, খুবই সুন্দর কথা, তাই বলে নামও রাখবে খাই খাই। দুনিয়াটা বড়ই আজব। তার চেয়ে আজব দুনিয়াতে বাস করা মানুষজন। সে বাস থেকে নেমে হেল্পারকে বলল সে না আসা অবধি বাস যেন না ছাড়ে। এক্ষুনি চলে আসবে, বেশি সময় লাগবে না তার। কথা শুনে হেল্পার কথা দিল জান থাকতে তাকে ছাড়া বাস ছাড়তেই দিবে না সে। হেল্পারের কথা শুনে সে হাসল, কৃতজ্ঞতা জানালো। চিন্তামুক্ত হয়ে সে ওয়াশরুমের খোঁজে পা বাড়াল। বাসের মানুষজন হাঁটছে, কেউ বা খাচ্ছে, কেউ বা হাসি গল্পে মশগুল। সে এক মহিলার থেকে জানতে পারল মেয়েদের ওয়াশরুম বাম দিকে, ছেলেদের ডান দিকে। সে মেয়েদের ওয়াশরুমের সামনে গিয়ে দেখে ইয়াবর লাইন। বিরক্ত হলেও সে লাইনে দাঁড়ালো। তবে যে লাইনে দাঁড়ালো তার পাশের লাইনের ভিড়টা আগে শেষ হলো। সে চট করে লাইন ভঙ্গ করে পাশের ওয়াশরুমে ঢুকে পড়ল। এখানে অবস্থা যাতা। সে কোনোমতে শাড়িটা বদলে হালকা পার্পেল কালারের সালোয়ার কামিজ পরে নিল। দেহে প্রাণ থাকতে সে আর কোনোদিন শাড়ি পরে জার্নি করবে না, বাসেও উঠবে না। এ তার নিজের কাছে নিজেরই প্রমিস। যতটুকু শিক্ষা পাওয়ার পেয়ে গেছে, এই শিক্ষাটুকুই যথেষ্ট তার জন্য। তারপর চোখ মুখসহ হাতে পায়ে পানি দিয়ে চুলগুলো কোনোমতে বেঁধে কাটা গুজে নিল। চুল বাঁধার সময় হাত চ্যাটচ্যাট করলেও তাড়াহুড়োয় তেমন পাত্তা দিল না। উফ, সালোয়ার কামিজে শাস্তি লাগছে। এতক্ষণ মনে হচ্ছিল তার শরীরে সাপ পেঁচিয়ে আছে। এদিকে শাড়ি খুলে যাওয়ার ভয় পেডিকেটের নাড় এতটা টাইট করে বেঁধেছিল শাড়ির ঘর্ষণে সেখানে লাল হয়ে ছাল উঠে জ্বলতে শুরু করেছে। সেই জ্বলনির তালে তালে মেজাজও হাই হচ্ছিল, না পারছিল সেখানে হাত বুলাতে, না পারছিল নাড় ঢিলা করতে। কি একটা অবস্থা! এইদিকে কে যেন একনাগারে ওয়াশরুমের দরজায় ধাক্কাতে আছে। ওরে বাবারে, থামাথামির নাম নেই। সে কোনোমতে শাড়ি গুছিয়ে বাসের সিটের উপর রেখে এলো। ক্ষুধায় মাথা ঘুরছে, কিছু খাওয়া দরকার। সে সময় দেখে রেস্তোরাঁয় ঢুকে দেখে ভিড় খুব। এক কোণের টেবিলে বসে তারই পাশের সিটের অসভ্য ছেলেটা রুটি তরকারি খাচ্ছে, তাও হালুম হালুম করে, যেন জীবনেও খাবার দেখেনি। সে সেখানকার একজনকে ডেকে জিজ্ঞাসা করল, এখানে কি কি খাবার দাবার পাওয়া যাবে? মাঝ বয়সী এক লোক কোমরে গামছা বেঁধে অভিজ্ঞ হাতে রুটি বেলেই যাচ্ছে।
তিনিই জানালো, অন্য যেই সব আইটেম ছিল সব শেষ। খেতে হলে রুটি তরকারি খেতে হবে, এছাড়া উপায় নেই। অগত্যা মির্জাবিন রুটি তরকারির সঙ্গে ডিম ভাজা দিতে বলে ফাঁকা টেবিল দেখে সেও বসল। গরম গরম রুটি তরকারি পেয়ে ঝটপট খাওয়াও শুরু করলো। ছেলেটার খাওয়া শেষে সে বিল মিটিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোলাকোলা খাচ্ছে। কানে ফোন ধরা, সম্ভবত কারো সঙ্গে কথা বলছে। সে আর সেদিকে তাকালো না, দ্রুত খাওয়া শেষ করে বিল মিটিয়ে বাসের কাছে এসে দাঁড়ালো। বার দু এক মিলিয়ে নিল এটা তারই বাস নাকি। যাওয়ার আগে একটা চিহ্ন ও রেখেছিল তার কাছে, বাড়তি শুকনো খাবার আগে তাও কোলাকোলা। ঝাল চকলেট চিপস কিনে বাসে উঠে বসল। সে বসার 2 মিনিট পর হেল্পার এলো। তার সাহায্যে সে পুনরায় লাগেজ নামিয়ে শাড়িটা রেখে দিল। পরপর 3বার সাহায্য করাই সে হেল্পারকে কিনে আনা কোলাকোলাটা উপহার দিল। কি যে খুশি হলো হেল্পারটা। তারপর সে সবাইকে ডাকলো, বাঁশি বাজাল। বাঁশি শুনে সকলে ধীরে ধীরে বাসে উঠে বসল। সব সিট পূর্ণ হতেই আবার চেক দিয়ে বাস ছাড়ল। ঘড়িতে তখন রাত্রি 2:30। ভোর হতে অনেক দেরি, অনেক পথ বাকি। সে স্যান্ডেল খুলে সিটে 2 পা তুলে হাঁটু মুড়ে বসল। আজকে আকাশে চাঁদ নেই, বেহা চাঁদ বলাতে রাগ করে চলে গেছে বোধ হয়। এইদিকে ইফতি পাশের সিটে বসে সেই তখন থেকে উসখুস করছে। মেয়েটার চুলে চুইংগাম লাগিয়ে দিল, তবুও কিছু বলছে না কেন? তার তো লঙ্কা কাণ্ড বাঁধিয়ে দেওয়ার কথা, তবে কি সে খেয়াল করেনি? তার কি উচিত হবে মেয়েটাকে বলে দেওয়া? বললে কি বা বলবে, এই যে মেয়ে শুনুন, আমি আপনার চুলে চুইংগাম লাগিয়ে দিয়েছিল। আপনি উচিত রাগ করা, রাগ করুন প্লিজ। যদি বলেও গণপিটুনি খাওয়া থেকে নিজেকে বাঁচাতে পারবে তো? সম্ভবত না। এর চেয়ে চুপ করে থাকাটাই বোধ হয় শ্রেয়। কিন্তু চুপ থাকলে তো মেয়েটার উপকার হবে না। তার জানা উচিত তার চুলে চুইংগাম আছে। তাছাড়া প্রতিটা মানুষের অধিকার তার নিজের ব্যাপারে সব কথা সবার আগে জানা। তাই সে গলা খাকারি দিয়ে বলল, এই যে শুনছেন, একটা কথা বলার ছিল। কথাটা জানা জরুরি। মির্জাবিন শুনেও জবাব দিল না, কাঠ মেরে সেভাবেই বসে রইল। তখন ছেলেটি পুনরায় বলল, আপনি যখন ড্রেস চেঞ্জ করে খাবার খাচ্ছিলেন তখন আপনার চুলে গোলাপি গোলাপি কিছু একটা দেখেছিলাম। দূর থেকে মনে হলো চুইংগামের মতো। গোলাপির শাড়ির সাথে চুলে কি গোলাপি চুইংগাম লাগিয়েছেন? এটা কি নতুন ফ্যাশন? এবার মির্জাবিন ধরফর করে উঠে চুলের কাটা খুলে হাত গলিয়ে দিলে চুলের ভাঁজে এবং জটের মতো চুইংগামের অস্তিত্ব টের পেল। সে এবার কঠিন দৃষ্টিতে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, কে করেছে এটা? জি আমিই করেছি। রাগের মাথায় করে ভেবে দেখলাম কাজটা করা ঠিক হয়নি, এজন্য সরি। আপনাকে এখন কি করা উচিত বলে আপনার মনে হয়? যা ইচ্ছে করতে পারেন, তবে যেটাই করুন আগে আমার বায়োডাটা জেনে নিন। আমি ইফতি, বয়স 28, বছরের 6 মাস বাবার ব্যবসা দেখাশোনা করি, বাকি 6 মাস বনে বাজারে ঘুরে বেড়ায়। অফিসের কাজে সিলেটে যাচ্ছি, উঠব মামনির বাসায়। নিন এবার দ্রুত আমার শাস্তি ঠিক করুন। 7টা রুটি খেয়ে পেট টানটান, যখন তখন ঘুমিয়েও যেতে পারি। মির্জাবিন এবারও নিশ্চুপ। ইফতির কোনো কথার জবাবই সে দিল না। পুনরায় চুল বেঁধে নিয়ে পূর্বের মতো চুপ করে বসে রইল। মন খারাপ হয়ে গেছে। এখন চুল থেকে চুইংগাম ছাড়াবে কিভাবে? দীর্ঘক্ষণ সেভাবে থাকতে থাকতে সে ঘুমে তলিয়ে গেল। মন খারাপের মুহূর্তগুলোতে তার ঘুম আসে। মেয়েটাকে ঘুমাতে দেখে ইফতি খুব অবাকি হল। এমন অদ্ভুত প্রজাতির মেয়ে এর আগে দেখেনি সে। পেট দেখার কথা বলার রাগে গনগন করছিল, যেন তাকে তুলে আছাড়ই মেরে দিবে। অথচ চুলে চুইংগাম লাগিয়ে দিল, তবুও কিছুই বলল না। কেউ যদি কিছু না বলে তাহলে সে বাকি করতে পারে? অপরাধ করেছে, সেটা ধিক্কারও করেছে। এসব কথা ভাবতে ভাবতে সেও ঘুমিয়ে গেল। দীর্ঘ 7 ঘন্টা পর বাস সিলেটে এসে পৌঁছালো। বাইরে তখন ঝকঝকে দিনের আলো। বাস থেমেছে বাস স্ট্যান্ডে। অনেকে নেমে পড়েছে। হৈহট্টগোল শুনে ইফতির ঘুম ভাঙল। 2 হাত 2 পাশে ছড়িয়ে আড়মোড়া ভাঙল। ঘাড় পিঠ ব্যথা করছে। তখন তার খেয়াল হলো পাশের সিটের মেয়েটা নেই। ওমা, মেয়েটা তাকে ডিঙিয়ে কখন চলে গেল? গেল তো গেল, বলে গেল না কেন? সে 7-5 না ভেবে ব্যাগ কাঁধে ঝুলিয়ে বাস থেমে নামল। তারপর একটা সিএনজি নিয়ে চলে গেল মামনির বাসায়। এদিকে মির্জাবিন ফুপির বাসায় পৌঁছেই কেঁদে কেটে একাকার অবস্থা। কিছুতেই চুইংগাম ছাড়ানো
যাচ্ছে না। যেই দেখছে সেই বলছে চুল কাটা ছাড়া উপায় নেই। রাতে লাগানো চুইংগাম সকালে শুকিয়ে আরো খারাপ অবস্থা। মেহজাবিনের মা এখনো বুঝতে পারছে না মেয়ের চুলে চুইংগাম লাগলো কে। তবে কিছু বলার সাহস পাচ্ছে না, এখন কিছু বললেই মেয়েটা ষাঁড়ের মতো চেঁচিয়ে উঠবে। না, তিনিও উপায় না পেয়ে চুল কেটে ফেলার কথা বললেন। এই কথা শুনে মেহজাবিনের কান্না বেড়ে গেল। তখন সেই মুহূর্তে কেউ একজন বলে উঠল, গুড মর্নিং এভরিওয়ান। দুশ্চিন্তার মুহূর্তে এ কথা শুনে সকলে দরজার দিকে তাকালো। দুই হাতে দুটো ব্যাগ নিয়ে ইফতি দাঁড়িয়ে আছে, মুখ ভর্তি হাসি। তার আসতে লেটি হয়েছে। মেহমান হিসেবে আসবে, ফল মিষ্টি ছাড়া তো আর আসা যায় না। তাই সেগুলো কিনে আসতে আসতে খানিক দেরি হলো। দেরি হলেও সমস্যা হয়নি, মেহমানদের জন্য কেনা ফল খেতে খেতেই এসেছে সে। কারণ খালি হাতে কারো বাসায় যাওয়ার ছেলে ইফতি নয়, আবার মেহমানদের জন্য যা কিনবে সবগুলো ভদ্রভাবে সব দিয়ে দেওয়ার ছেলেও সে নয়। একটু চালাক না হলে দুনিয়াতে টেকা খুবই মুশকিল। কিন্তু এখানে এসে সে অবাকই হলো। বাসের মেয়েটা এখানে কি করছে? এদিকে তাকে দেখামাত্রই মেহজাবিন রান্নাঘরের দিকে দৌড়ে গেল, খুঁজে খুঁজে আসবটি নিয়ে ছুটে গেল ইফতির দিকে। অবস্থা বেগতিক দেখে আঁতকে উঠল সকলে। মেহজাবিনের বাবা কোনোমতে মেয়েকে থামালেন, আদুরে ভাবে মেয়ের মাথায় হাত বুলিয়ে শান্ত হতে বললেন। এরপর কি হয়েছে জানতে চাইলেন। মেহজাবিন কেঁদে কেটে চোখ মুখ লাল করেছেন। কান্নার চোটে কথা বলতেও পারছে না। ইফতির খুব মায়া হলো। ইস, মেয়েটা কিভাবে কাঁদছে। সে হাতের ফল মিষ্টি রেখে বলল, হয় হয় কান্নাকাটি করলে আমারও এই রকম হয়। ভয় নেই, এটাই স্বাভাবিক। উনাকে কেউ টিস্যু এনে দাও প্লিজ, নাকভর্তি সর্দির কারণে ঠিকঠাকভাবে অভিযোগ জানাতে পারছে না। এ কথা বলতে দেরি মেহজাবিনের হামলে পড়তে দেরি হলো না। সে শক্ত করে ইফতির মাথার চুল ধরে দুই হাত দিয়ে ঠিক বড়ই গাছ ঝাঁকানোর মতো করে ঝাঁকাচ্ছে। এমন কাণ্ডে ইফতি টু শব্দও করতে পারল না। তখন মেহজাবিনের দাদু আজমত আলী বিড়বড় করে বললেন, বুনো ওলের সঙ্গে বাঘা তেঁতুল, এ কি করে সম্ভব? পাশ ফিরে তখন আজিজুল হাই তুলে জবাব দিল, নিয়তি বুঝলে, সবই নিয়তি। তোমার কপালে যদি লেখা থাকে তুমি হাঁকতে হাঁকতে মারা যাবে, তাহলে এই নিয়তিও কেউ খণ্ডাতে পারবে না। আজ হোক অথবা বছর পর তুমি হাঁকতে হাঁকতে ক্লান্ত হয়ে যাবে, তারপর পানি শূন্যতায় মারা যাবে। বেয়াদব। ছোট ছেলের আজিজুলের কথা শুনে আজমত আলী খুব রেগে গেলেন। ঠিক এ কারণে আজিজুলের সঙ্গে কথা বলতে চান না তিনি। সবসময়ই ভুলভাল বকে, মেজাজ গরম করে। তখন আজিজুল হতাশার সার ফেলে বাবাকে বলল, হাগার কথা বললাম বলে বেয়াদব হয়ে গেলাম। কেন আব্বা, আপনি কি হাগেন না? হাগা হলো খাঁটি বাংলা শব্দ। বাংলা ভাষা, বাংলা শব্দ নিয়ে আমাদের এত অহংকার, তাই না? যে শব্দ আমাদের অহংকার সেসব শব্দ ব্যবহার করতে লজ্জা কিসের? আজমত আলী আজিজুলের সঙ্গে তর্ক না করে হনহন করে চলে গেলেন। রাগে উনার শরীর জ্বলছে। এমন ছেলের জন্ম দেওয়ার জন্য নিজেকেই নিজের থাপ্পড় ইচ্ছে করে। জীবনে কি পাপ করেছিলেন যে এমন হারে বজ্জাত ছেলের বাবা হলেন, একথা উনি ভেবে পান না। এদিকে আজিজুল বাবার দিকে তাকিয়ে নীরবে দাঁত বের করে শরীর কাঁপিয়ে হাসল। তার কাজ রোজ বাবাকে একবার করে রাগিয়ে দেওয়া। এ যে পরিপূর্ণ তৃপ্তির কাজ। এই তৃপ্তি জগতের অন্য কোথায় পাওয়া যাবে না। এই তৃপ্তি বাবাদের রাগী মুখে বরাদ্দ করা। তার মতে সুস্বাস্থ্যের জন্য যেমন হাসি হাসি জরুরি, তেমনি রাগটাও। রাগ করলে মস্তিষ্ক ভালো থাকে, বুদ্ধির ধার বাড়ে। যদিও এই কথাটা কেউ তাকে বলেনি, তবে তার মনে হয় মন নিশ্চয়ই ভুল বলবে না। তবে মন সবসময় উল্টাপাল্টা কিছু, এটাও ঠিক। মাঝে মাঝে মনের মন রক্ষার্থে উল্টো কিন্তু করা উচিত। সে যেমন করে, বাবাকে রাগিয়ে দেয়। তবে আজকে সকাল সকাল বাবাকে রাগিয়ে দিয়ে ভালোই লাগছে, মনটা ফুরফুরে লাগছে। শরীরে চঞ্চনে ভাব এসেছে। দিনটা ভীষণ ভালোই যাবে আশা করা যাবে। এমনিতেই তার দিন ভালো যায়, কারণ তার বাড়িখানা আস্ত একটা বিনোদনের কেন্দ্র, যেখানে প্রত্যেকটা দিন নিত্য নতুন কাহিনীর উৎপত্তি ঘটে। আজও হয়েছে। আজ করেছে মেজভাবির ভাইয়ের মেয়ে মেহজাবিন আর তার বোনের ছেলে ইফতি। ইফতিটা যেই হারে বজ্জাত যে তার পাল্লায় পড়ে সেই বুঝে, কিন্তু মেয়েটা কম না বোঝাই যাচ্ছে। এদের ঝগড়াটা বেশ ভালোই জমবে। সে চায়ের কাপ হাতে নিয়ে আরাম কেদারায় বসল। চা খেতে খেতে মার্কার ঝগড়া দেখার মজাই আলাদা। সে গরম চায় চুমুক দিতে দিতে ঝগড়া দেখায় মনোনিবেশ করল।
ওইদিকে মির্জাবিন শক্তি দিয়ে ইফতির চুল টেনে ধরেছে। ভাব দেখে মনে হচ্ছে ইফতির আজ টাকলা হবেই হবে। বাড়ির সদস্যরা মির্জাবিনকে চুল ছাড়ার তাগাদা দিচ্ছে, কিন্তু মির্জাবিন চুল ছাড়ছে না, বরং চুল টানতে টানতে ব্যাকুল হয়ে কাঁদছে, যেন তারই লাগছে। ওদিকে ইফতি নিশ্চুপ। এক পর্যায়ে রাগী মির্জাবিনকে থামানো গেল। মির্জাবিনের বাবা মেয়েকে বসিয়ে পানি খাওয়ালেন, এরপর পুনরায় ঘটনাটা জিজ্ঞাসা করলেন। জবাবে মির্জাবিন বলল, ওই অসভ্যটা আমার চুলে চুইংগাম লাগিয়ে দিয়েছে। কথা শুনে ইফতি চুল ঠিক করে হাসি হাসি মুখেই বলল, অসভ্য বলার কারণে চুইংগাম লাগিয়েছিলাম। আবারও অসভ্য বললে এবার কিন্তু ডাবল হয়ে যাবে বলে দিলাম। এতক্ষণে উপস্থিত সকলে বুঝল আসল ঘটনা, কিন্তু তারা কাউকে কিছু বলার সুযোগ দিল না। তাদের তর্ক বিতর্ক চলতে থাকল। মির্জাবিনের মা বাধ্য হয়ে মেয়েকে হরহর করে টেনে নিয়ে গেলেন। ঘা বসিয়ে দিলেন মেয়ের পিঠে। ছি ছি, মেহমান বাড়িতে এসে এ কোন অনাসৃষ্টি! লজ্জার কাউকে মুখ দেখানো যাবে? এই বাসার নাতিকে মারতে এই মেয়ে আসবটি তুলেছে, এত বড় দুঃসাহস! না, উনি ভাবতেন মেয়েটাকে মানুষ করতে পেরেছিলেন, এখন দেখছেন ভুল ভাবতেন। মায়ের মার খেয়ে মির্জাবিন কাঁদতে কাঁদতে পা বাড়াতেই ইফতি ডাকল। পকেট থেকে ফোন করে বের ডাটা কানেক্ট করে ইউটিউবে সার্চ দিল বড় চুল থেকে চুইংগাম ছাড়ানোর সহজ উপায়। ব্যাস, ভিডিও পেয়ে গেল। তারপর মুখভর্তি হেসে ভিডিওটা তাকে দেখতে বলে শীষ বাজাতে বাজাতে উপরে চলে গেল। যাওয়ার আগে বলে গেল তার নাস্তাটা উপরে পাঠিয়ে দিতে, খেয়ে ঘুমাবে। বাসে ঘুম হয়নি, ঘাড় পিঠ ব্যথায় টনটন করছে। মির্জাবিনের মা ভিডিওটা দেখে চুল থেকে চুইংগাম ছাড়ানোর কাজে লেগে পড়লেন। তখনকার মতো তাদের ঝগড়াটাও থামল, বাসাটাও শান্ত হল। তারপর তাদের কাউকেই আর দেখা গেল না। সময় গড়িয়ে দুপুর হলো, তবুও কেউ নিচে নামল। তাদের খাবার উপরে পাঠিয়ে দেওয়া হলো। বিয়ে উপলক্ষে দুপুরের পর থেকেই মেহমানদের আনাগোনা বেড়েছে। হইচই হচ্ছে, ধুম ধারাক্কা গান বাজছে, মহিলাগণ সেজে গুজে মেয়েলি কাজগুলো করছে। বাইরে শামিয়ানা টানানোর হচ্ছে, হলুদের স্টেজ হয়ে গেছে। সেখানে বড় বড় করে লেখা হয়েছে আজিজুলের হলুদ সন্ধ্যা। কেন জানি লেখাটা আজিজুলের পছন্দ হলো না। সে বিদ্রোহ ঘোষণা করে তারপর লেখালো আজ আজিজুলের গায়ে হলুদ। হলুদ সন্ধ্যা আবার কি জিনিস? যত সব ভুলভাল কথাবার্তা। বাঙালি সহজ কথা সহজ ভাষায় বলে না, এটাই আফসোস। অতঃপর আরো কিছু কাজ সেরে সে গেল ফুটবল খেলতে। সঙ্গে গেল ইফতি। দুই মামা ভাগ্নেকে হাফ পরে খেলতে যেতে দেখে সকলে হাসল। কেউ কেউ বারণ করল, নতুন বরদের যেখানে সেখানে ঘুরতে নেই, এতে নজর লাগে। কিন্তু কে বক শুনে কার কথা? মামা ভাগ্নে গায়ের জোর দেখিয়ে খেলতে গেল ঠিকই, কিন্তু আজিজুল এলো খোঁড়াতে খোঁড়াতে। তার পা মচকে গেছে, এক পা ফুলে ঢোল। ছেলের কর্মকাণ্ড দেখে আজমত আলী ইচ্ছে মতন গালাগাল করলেন ইফতিকে। কিছু বলার আগে ইফতি বলল, নানু ভাই খবরদার বলছি, আমাকে কিছু বলবে না। আমি তোমার ছেলেকে ধাক্কা মেরে ফেলে দেইনি, বরং তোমার ছেলেই আমাকে ধাক্কা মারতে গিয়ে পড়েছে। পড়ার কারণ, তোমার ছেলে পুষ্টিহীনতায় ভুগছে। বউ আনার আগে তাকে ভিটামিন খাওয়াও। তোরা মানুষ হবি না? আর কত জ্বালিয়ে মারবি আমাকে? মানুষ হবি না এই কথার মানে কি? আর কত মানুষ হব? তোমার জ্বালিয়ে মারলামই বা কখন? জ্বালিয়ে মারলে কেউ বেঁচে থাকে? কথা বলে গপগপ করে চিকেন রোল গিলতে পারে? নানু ভাই, আমাকে খুঁচিও না, নয়তো প্রচার করে দিব তুমি তোমার প্রাক্তনকে বাদাম কিনে দিয়েছ। এই ঘটনার আর কত খোঁটা দিবি? রুবিনাকে বাদাম কিনে দিয়েছিলাম, তাও 10 বছর আগে। বেচারি কিডনি রোগে মারা গেছে 5 বছর আগে। এই কথার ভয় দেখিয়ে টাকা নিয়েছিস আমার থেকে। বলি আর কত? তোমার উপরে আমার প্রচুর রাগ আছে। যতদিন না সেই রাগ কমবে ততদিন তোমার ব্ল্যাকমেইল করে যাব। দরকার হলে যাকে তাকে তোমার প্রাক্তন বানিয়ে কেস খাওয়াব। আজকেই বলবি আমার উপর এত রাগ কেন তোর? কি করেছি আমি? কি করনি তুমি? তুমি পারতে না ভালো একটা মানুষের সঙ্গে আমার মায়ের বিয়ে দিতে? দিয়েছ? দাওনি? দিয়েছ। বদমেজাজি খারুস এক লোকের সঙ্গে, যে আমার মতো ছেলেকে স্যান্ডেল ছুঁড়ে মারে। অবিবেচক মানুষ। ছি ছি, কি লজ্জা, কি লজ্জা। ও তুমি তোমার বাবার মার খেয়ে এখানে এসেছো, আর সবাইকে বলে বেড়াচ্ছ অফিসের কাজে এসেছো। ভালো, খুবই ভালো।
তা মার খেলে কেন? নিশ্চয়ই পূর্ণের কাজবাজ করেছ? পূর্ণের কাজই বটে। বাবার পি এ রোজই আছে না? শালি আমাকে দেখলেও ঠোঁট কামড়ায়, বাবাকে দেখলেও ঠোঁট কামড়ায়। তাই তাকে ডেকে বলছিলাম হয় আমাকে সিগন্যাল দিতে নতুবা বাবাকে। বাবা, ছেলে, একজনকেই ব্যাপারটা বিশ্রী দেখায়। সে এই কথা বাবাকে বলে দিয়েছে। বাবা এসে আমাকে স্যান্ডেল ছুঁড়ে মেরেছে। পরে জানতে পারলাম এটা রোজির পুরনো রোগ। ঠোঁট কামড়ানো রোগের কারণে তার বিয়ে হয় না। লোকে ভুল বুঝে, এজন্য সে বেশিরভাগ সময় মাস্ক পরে থাকে। আমিও তো জানতাম না আসল কাহিনী। জানলে এ কথা বলতাম না নিশ্চয়ই। বলো বলতাম? তোমার প্রাক্তনের কথা বলেছি? বলিনি তো। তাছাড়া রোজিকে পরে সরি বলেছি। কারণ আমি উপর উপর অভদ্র হলেও ভেতর ভেতর ভদ্র। আজমত আলী কথা বললেন না। অনড় হয়ে বসে রইলেন টুলের উপরে। টুলের এক পা ভাঙা। ভেঙেছেন উনি নিজেই। এইদিকে আজিজুলের কোনো বিকার নেই। সে পায়েসের উপরে চেরি দিয়ে তার বউয়ের নাম লিখতে ব্যস্ত। ডাক্তার এসে তার পা প্লিস্টার করে দিয়ে গেছে। হাঁটা চলা বন্ধ। একথা মেয়ে পক্ষকেও জানানো হয়েছে। মেয়ে পক্ষই আগামীকাল মেয়ে নিয়ে বিয়ে পড়াতে আসবে। যেখানে ছেলেরা মেয়ের বাড়ি যায়, সেখানে মেয়েই আসবে ছেলের বাড়ি। ব্যাপারটা দারুণ উপভোগ করছে সে। সন্ধ্যার পরপরই হলুদের অনুষ্ঠান হলো। ইফতির বাবা মাও চলে এসেছে। তারা খুবই মিশুক। উনারা মেহজাবিনের মা বাবার সঙ্গে গল্প করছেন। একটু পরে সেখানে সেজে গুজে মেহজাবিনকেও দেখা গেল। সে হলুদ রঙা আনাকলি পরে টইটি করে ঘুরছে। ঘুরছে না ঠিক, ফাঁকা জায়গা খুঁজছে। এত গাদারিং ভালো লাগছে না তার, খুব মাথা ব্যথা করছে। তবে হালকা সাজে তাকে চমৎকার দেখাচ্ছে। এদিকে ইফতি আকাশী রঙের টি শার্ট আর কালো জিন্স পরে বসে আছে। মজার ব্যাপার হচ্ছে, আজিজুল মিষ্টি খেতে পারে না। খেলে বমি হয়, মাথা ঘুরে। তাই যত মিষ্টি আছে সব ইফতি খাচ্ছে। কেউ আজিজুলের কপালে হলুদ ছুঁয়ে মিষ্টি খাওয়াতে গেলে ইফতি বলছে, মামা মিষ্টি খায় না, আমি আরছি, আমাকে দিন। এরপর পেটপুরে মিষ্টি খেয়ে আজিজুলের পাশ থেকে উঠে গেছে। এমনিতেই গরম, এত চাপ নেওয়া যাবে না। যে বিয়ে করছে সেই না হয় মজা বুঝুক। সে পকেট দুই হাত পুরে শীষ বাজাতে বাজাতে হাঁটছে। হঠাৎ তার নজর পড়ল জারুল গাছের নিচে চেয়ার পেতে বসা মেহজাবিনের দিকে। সে একগাল হেসে সেদিকে এগিয়ে গেল। তারপর মেহজাবিনের পাশের চেয়ারে বসে একা একাই বলল, উফ, এত গরমে কেউ বিয়ে করে? মেহজাবিন জবাব দিল না, তাকালো না। মেহজাবিনের পাত্তা না পেয়ে বলল, ভয় পেয়ে মানুষ স্ট্রোক করে। স্ট্রোক করলে মারাও যায়। এর সংখ্যা দিন দিন বাড়ছেও। আবার শুনছি মেয়েরা রাতে একা শুতে ভয় পায়। ভূত টুতো নাকি দেখে ভয়ে কান্নাকাটি করে। তাই আমরা পুরুষ জাতিরাই এই সমস্যার সমাধানের দায়িত্ব নিয়েছি। ভয় যেহেতু স্ট্রোকেরই কারণ, তাই আমরাই মেয়েদেরকে স্ট্রোক থেকে বাঁচাতে মেয়েদের বিয়ে করি। প্রাণ বাঁচায়। নয়তো তাদেরকে বিয়ে করতে আমাদের এত ঠেকা পড়েনি। একথা শুনে মেহজাবিন হাসল, দৃষ্টি তুলে তাকালো। এরপর চমৎকার হেসে বলল, শীত কিংবা গরম ছেলেরা সহজে গোসল করে না। ময়লা জামা কাপড়ের স্তূপ করে রুমের কোনায় কোনায়। গন্ধভরা মোজায় পারফিউম মেরে কাজ চালায়। রুম ঝাড়ু দেয় না। অকারণে রাত জাগে। নেশাভান করে। কথায় কথায় মিথ্যা বলে। হাতে বালা, কানে দুল, গলায় মালা, ছেঁড়া প্যান্ট, চুলে ঝুঁটি, বাহুতে ট্যাটু স্টিকার। একথায় বনমানুষ। আমরা তো মানুষ। আর মানুষ হিসেবে তাদের অধঃপতন সহ্য করতে পারি না। চোখের সামনে কারো ক্ষতি সহ্য করা যায়? যায় না। এজন্যই একটা ছেলেকে বনমানুষ থেকে মানুষ করতে আমরা বিয়ে করি। নয়তো এত ঠেকা পড়ে তাদেরকে বিয়ে করে জীবন কয়লা করতে। শীত কিংবা গরম ছেলেরা সহজে গোসল করে না। ময়লা জামা কাপড়ের স্তূপ করে রুমের কোনায় কোনায়। গন্ধভরা মোজায় পারফিউম মেরে কাজ চালায়। রুম ঝাড়ু দেয় না। অকারণে রাত জাগে। নেশাভান করে। কথায় কথায় মিথ্যা বলে। হাতে বালা, কানে দুল, গলায় মালা, ছেঁড়া প্যান্ট, চুলে ঝুঁটি, বাহুতে ট্যাটু স্টিকার। একথায় বনমানুষ। আমরা তো মানুষ। আর মানুষ হিসেবে তাদের অধঃপতন সহ্য করতে পারি না। চোখের সামনে কারো ক্ষতি সহ্য করা যায়? যায় না। এজন্যই একটা ছেলেকে বনমানুষ থেকে মানুষ করতে আমরা বিয়ে করি। নয়তো এত ঠেকা পড়ে তাদেরকে বিয়ে করে জীবন কয়লা করতে। মেহজাবিনের একথা শুনে ইফতি ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। মেয়েটার সাহস দেখে অবাক না হয়ে পারে না সে।
খোঁচা মারা কথা তো বলবেই, সঙ্গে আবার আইক্কাওয়ালা বাসু যুক্ত করবে। সে কি সুন্দর মানবতা সমেত যুক্তিটা দেখালো। মেয়েদের কথা চিন্তা করে কথাগুলো বুঝিয়ে বলল। আর এই মেয়েটা তাকে হাতে হারিকেন আর পেছনে ড্যাশ দিয়ে দিল। ছেলেরা নাকি গোসল করে না, এটা কোনো কথা? ছেলেটা গোসল না করলে নিউজে নিউজে হেডলাইন হতো। কই হয়নি তো। সে এবার খ্যাপাটে গলায় বলল, কি বললে, ছেলেরা গোসল করে না? কানে কি কম শুনেন? যা বলার বললামই তো একবার। বড্ড বেয়াদব তুমি। ভালো করে মেপে দেখুন, আপনার থেকে কমই আছি। তুমি আর কখনো আমার সাথে কথা বলবে না, ভুলেও না। যদি বলো তাহলে তুমি একটা প্যাঁচা। আপনিও বলবেন না। যদি বলেন তাহলে আপনার একটা কানকাটা হনুমান। বড়দের সম্মান করা শিখো। আদব কায়দা জানো বলে তো মনে হয় না। সময় আছে, শিখো নাও, নয়তো বরের মার খেতে খেতে প্রাণ হারাবে। হাতের নখগুলো কি সাধে রেখেছি? বরের দুটো মার খেলে একটা খামুচি অবশ্যই দিব। এ কথা শুনে ইফতি বসল না, হনহন করে হেঁটে চলে গেল। গা জ্বলানো কথা বলতে পেরে মির্জাবিন হেসে ফেলল। আজ পর্যন্ত অকারণে কারো সাথে ঝগড়া করেনি, বাঁকা কথাও বলেনি, কিন্তু ইফতির সঙ্গে বারবার লেগে যায়। আর কেন জানি ছেলেটা ইচ্ছে করে তাকে খোঁচাতে আসে, ঝগড়া করে। পরে হারও মানে। যাক, এতক্ষণ ইফতি গাম্বারটাকে উপযুক্ত কিছুর সঙ্গে তুলনা করতে পেরে মনে শান্তির হাওয়া বইছে। গাইতে ইচ্ছে করছে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। কিন্তু তার শান্তি বেশিক্ষণ রইল না। পেছনে কারো উপস্থিতি টের পেয়ে ঘাড় ঘুরানোর আগে ঝোপাত করে কেউ তার গায়ে এক বালতি পানি ঢেলে দিল। গোবর গোলা পানিতে তার বমি পেয়ে গেল। এত সুন্দর জামাটাও নষ্ট করে দিল এই অসভ্যটা। তার অবস্থা দেখে ইফতি দাঁত বের করে হাসছে। হাসতে হাসতে ঘাসের উপর শুয়ে পড়েছে। এখন শুয়ে শুয়ে হাত তালি দিচ্ছে আর হাসছে। তার হাসি আর পচা গোবরের গন্ধে মির্জাবিন বমি করে ফেলল। বমি করে ভা ভা করে কেঁদে দিল। তার কান্না দেখে জড়ো গেল মানুষজন। তখন ছুটে এলেন ইফতি আর মির্জাবিনের বাবা মা। উনারা এই দুটোকে এক হতে দেখে দীর্ঘশ্বাস ছাড়লেন। এরা আবারও? এই দুটোকে কি করবেন উনারা? এরা সুযোগ পেলেই একে অপরের পেছনে লাগে। কতক্ষণ বা চোখে চোখে রাখা যায়? বড়দেরকে দেখে ইফতি উঠে বসলেও এখনো হাসছে, তবে মিটমিটিয়ে। মির্জাবিনের অবস্থা দেখে কারো বুঝতে বাকি রইল কি ঘটেছে। তবুও জিজ্ঞাসা করার ইচ্ছে না থাকলেও ইফতির বাবা জিজ্ঞাসা করলেন, ইফতি তোমার গায়ে পানি ঢালল কেন মা? তুমি কি তাকে কিছু বলেছ? মির্জাবিন হেঁচকি তুলে কাঁদছে। সে মনে মনে বিরাট একটা পরিকল্পনা কষে নিল। তারপর বলল, আঙ্কেল, আপনার ছেলে গতকাল রাত থেকে আমার পেছনে পড়ে আছে। সে আমাকে পছন্দ করে, বিয়ে করতে চায়। আমি তার প্রস্তাবে নাকচ করেছি, তাই এভাবে আমাকে জব্দ করছে। মির্জাবিনের কথা শুনে সকলের দৃষ্টি পড়ল ইফতির দিকে। সে বালতি হাতে দাঁড়িয়ে আছে। মির্জাবিনের কথা শুনে সে অবাক হল না, বরং সে সুযোগটাকে কাজে লাগিয়ে বলল, মির্জাবিন ঠিকই বলেছে, ওকে আমি বিয়ে করব বাবা। তুমি ওর বাবা মায়ের সঙ্গে কথা বলো, রাজি করাও, বিয়ের জন্য কাজী ডাকো। যদিও উনারা রাজি না হন, আমি ওকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করব। কিন্তু ওকেই বিয়ে করব। আমি আমার বউকে নিয়ে মামার বিয়ের বরযাত্রী হতে চাই। এখন আমি রুমে গেলাম। ঠিক 1 ঘন্টা, দ্রুত বিয়ে শাদির ব্যবস্থা করো। যদি না পারো তাহলে আমি ঘুমের ওষুধ খাবো, এটাও কনফার্ম। ঠিক 1 ঘন্টা মনে রেখো। এটা কেমন কথা? সব সময় হেয়ালি করা ঠিক না। তুমি তাকে বিয়ে করলেও সে তো করবে না। তার ইচ্ছেরও দাম আছে। বুঝলাম জোর করে বিয়ে করবে, ঠিক আছে, কিন্তু সংসার? জোর করে কি সংসার করা যায়? জীবন কি ছেলে খেলা? ঠিক 1 ঘন্টা। বিয়ে কথা যখন উঠলই বিয়ে না করে আর থামছি না। ইফতি শীতল দৃষ্টিতে মির্জাবিনের দিকে তাকালো, যেন চোখ পড়ার যুদ্ধে নেমেছে। মির্জাবিন মুখ কাচুমাচু করে দাঁড়িয়ে আছে। সে বিয়ের কথাটা বলেছে ইফতিকে বকা খাওয়াতে, কিন্তু এখন দেখি এখানকার সুর বদলে যাচ্ছে। ইফতি রাজি। সে মিথ্যা বলল আর ইফতি মেনে নিল, কিন্তু কেন? ইফতি কথা বাড়াল না, থমথমে মুখে দ্রুত প্রস্থান করল। আর বড়রা পড়ল বিপাকে। ছেলেটা ভীষণ জেদি। যখন বলেছে বিয়ে করবে মানে করবেই। ইফতির কাণ্ডে ইফতির বাবা মা এখন কি বলবে বুঝতে পারছে না। ছেলেকে বিয়ের কথা বলে বলে মুখে ফেনা তুলে ফেলেছেন, অথচ আজকর ছেলের কাণ্ডে পরিস্থিতি গুবলেট করে দিয়েছে।
মির্জাবিনের সঙ্গে যেসব কাণ্ড করেছে, কোন মুখে উনারা বিয়ের প্রস্তাব দিবে? বিয়ের আগেই তো মেয়েকে নাকানিচুবানি খাওয়াচ্ছে। বিয়ের পরে কি হবে, আল্লাহ মালুম। ওদিকে মির্জাবিনের বাবা মাও কি বলবে বুঝছে না। উনারা বিব্রত। ছেলেটা দেখতে শুনতে এক রাজপুত্রের মতো, কিন্তু চঞ্চল স্বভাবের। একে মেয়ে জামাই বানানো ঠিক হবে কি না বোধগম্য হচ্ছে না। যদিও ছেলেটার খারাপ চরিত্রের অথবা নেশাখোর মনে হয়নি। এরপরেও গোবরগোলা পানিতে ভিজে চুপচুপে হয়ে মির্জাবিন অবাক তাকিয়েছিল। ফুপি তাকে এনে ওয়াশরুমে ঢুকিয়ে দিলেন। ফ্রেশ হতে বলে দ্রুত বেরিয়েও গেলেন। মির্জাবিন পড়েছে মহাবিপদে। ধুর, কি বলতে কি বলে ফেলল। এখন যদি সত্যি সত্যিই বিয়ে হয়ে যায় তখন কি হবে? এমন ঝগড়ুটে ছেলের সঙ্গে সারা জীবন থাকবে কিভাবে? ভুল যখন করেছে ভুল শুধরে নেওয়া উত্তম। সে শাওয়ার নিতে নিতে অনেক কিছুই ভাবল। তারপর ড্রেস পরে চুল না মুছে গুটি গুটি পায়ে রুম থেকে বেরিয়ে ইফতির রুমে গেল। আশেপাশে তেমন কেউ নেই, সকলে হলুদের আসরে। ইফতির রুম অন্ধকার, ঠিকই দরজা হাট করে খোলা। সে রুমে ঢুকে উকিঝুঁকি দিতেই কে যেন পেছনে থেকে দরজা আটকে দিল। অন্ধকার রুমটা আরো অন্ধকার হয়ে গেল। হঠাৎ সে অনুভব করল একজন তাকে পেছনে থেকে জড়িয়ে ধরেছে, নিঃশব্দে পড়ছে তার কাঁধে। সে নিজেকে ছাড়াতে গেলে অগন্তুক তাকে শক্ত করে ধরল, তারপর ফিসফিস করে বলল, সত্যি সত্যি আমার বউ হয়ে যাও, ভীষণ ভালোবাসবো। চুলে চুইংগাম লাগানো, গোবর জলে স্নান করানোর মতো ভালোবাসা? লাগবে না আপনার ভালোবাসা। আপনি বিয়ের ব্যবস্থা করতে নিষেধ করুন। আমি মিথ্যা বলেছি, সব দোষ আমি মাথা পেতে নিচ্ছি। আপনি বিয়েটা ক্যান্সেল করুন। একটা মিথ্যার শাস্তি সারা জীবন বয়ে বেড়ানো সম্ভব নয়, প্লিজ। এত কথা থাকতে বিয়ের কথাই কেন বললে? আমার তো মনেই ছিল না বিয়ের কথাটা। তুমি বলার পরে স্মরণ হলো। আর আমার মনটাও সঙ্গে সঙ্গে বলে বসলো, অনেক হলো দূর থেকে দেখা, ফলো করা, বিপদে রক্ষা করা, ভালোবাসি না বলেও পাগলের মতো ভালোবাসা। এবার এসবের সমাপ্তি টানা দরকার। এবারের গল্পটুকু না হয় হোক কাছে আসার গল্প। ভুলভাল বুঝিয়ে লাভ নেই। আমি বিয়ে করব না মানে করবই না। আপনি বাইরে চলুন, আমি সবার সামনে বলবো আমি মিথ্যা বলেছি। বিয়ের ব্যবস্থা যেন না করে। এই বিয়ে আপনি জেদের বশে করছেন। তাছাড়া আমিও রাজি নই। কেন রাজি না কেন শুনি? আমি কি খুব বেশি খারাপ? জানি না। তবে যে আমাকে সামান্যটুকুও সম্মান দেয় না, আমি তাকে বিয়ে করব না। বাসে একা একা ঘুমাচ্ছিলেন, আমিই তো ডাকালাম। ড্রেস চেঞ্জ করতে ওয়াশরুমের বাইরে দাঁড়িয়েছিলেন, আমিই তো পাহারা দিচ্ছিলাম। ক্ষুধার চোটে মুখটা শুকিয়ে এইটুকু হয়ে গিয়েছিল, আমিই তো হেল্পপারের সাহায্য ভালো রেস্তোরাঁয় নিয়ে গেলাম। খোলা চুল দিয়ে সারাদিন জ্বালিয়েন, একটুও ঘুমাতে পারিনি। আপনি যেন নিশ্চিন্তে ঘুমাতে পারেন তাই নিজের বুকে টেনে নিয়েছিলাম। দুষ্টুমি করে চুলে চুইংগাম লাগানোর আগে দেখে নিয়েছিলাম এর সমাধান আছে কিনা। যখন দেখলাম তখন চুইংগাম লাগিয়েছি। সারারাত বুকে ঘাপটি মেরে শার্ট আঁকড়ে ধরে তো খুব ঘুমিয়েছিলেন। ঘুম যাতে না ভাঙে তাই একটু নড়তেও পারিনি। পুরো জার্নিতে চোখে চোখে রেখেছি, তবুও এই অপবাদ কেন? দুষ্টুমির ছলে করা ভালোবাসা দেখা যায় না? চেনা নেই, জানা নেই, গতরাতে প্রথম দেখা, এর মধ্যে কি না ভালোবাসাও হয়ে গেল? তা হলো কই বুঝলাম না তো। আর আমি কারো বুকে টুকে ঘুমাইনি, এসব ডাহা মিথ্যা কথা। কাল হয়তো আমাকে প্রথমবার দেখেছ, কিন্তু আমি 8 মাস ধরে রোজ তোমাকে ফলো করছি, ভালোবেসে যাচ্ছি। বিশ্বাস না হলে তোমার ফুপি মানে আমার মাম্মিকে না হয় জিজ্ঞাসা করো। মাম্মিও তোমার সন্ধান দিয়েছে আমাকে। ভেবেছিলাম আদা মাদা কেউ হবে, দেখার ইচ্ছেও ছিল না। কিন্তু ছবি দেখে আমার মনটা তো কাউলেই আমার ভালো থাকাটুকুকেও কেড়ে নিল। এখন তুই বিহনে আমি নিঃস্ব। তাই প্লিজ রাজি হয়ে যাও। তাহলে শর্ত মানতে হবে, রাজি? বলো কি শর্ত? আমি অনেক 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 ভালোবাসতে হবে। বাসলাম। মন থেকে বিশ্বাস করতে হবে। করলাম। কখনো কাঁদানো যাবে না, ভুলেও না। আমাকে ছেড়ে কোথাও যাওয়া যাবে না, কোথাও না। যাব না। ঠিক আছে, তবে একটা সুযোগ দিলাম। বাইরে গিয়ে বলুন আমি রাজি। কথা বলে মির্জাবিন ইফতিকে ধাক্কা দিয়ে সরিয়ে বেরিয়ে গেল। ইফতি নিঃশব্দে হাসতে লাগল। এতদিনের অপেক্ষা। বাগানে চেয়ার পেতে আজমত আলী দুই পরিবারকে ডেকে বৈঠক বসালেন। সকলে নিশ্চুপ। তখন আজমত আলী গলা পরিষ্কার করে কথা শুরু করলেন।
তিনি নাতির বিয়ের প্রস্তাব রাখলেন মির্জাবিনের বাবার কাছে। জলদি সিদ্ধান্ত নিতে অনুরোধও জানালেন। সঙ্গে জানালেন ইফতির বায়োডাটা। ইফতি বিজনেসম্যান, নিজের চেষ্টায় ব্যবসা দাঁড় করিয়েছে। বাবা মায়ের একমাত্র ছেলে। তার নিজস্ব বৃদ্ধা আশ্রম, চাইল্ড কেয়ার সহ রয়েছে। সেখানকার খরচ সেই টানে। ইফতি কিন্তু জেনে শুনে মির্জাবিনকে এত জ্বলায়। তার মানে এই না সে ছ্যাবলা মার্কা, বরং ব্যক্তিত্বের ধার অন্যরকম। সে শুধু তার কাছের মানুষের সঙ্গে এভাবে মিশে দুষ্টুমি করে, এছাড়া সে পুরো পৃথিবীর কাছে অ্যাটিটিউডওয়ালা। মোদ্দা কথা, ইফতি মির্জাবিনকে ভীষণ ভালোবাসে। শুধু মির্জাবিনের কারণে অফিসের ডিল ক্যান্সেল করে এখানে এসেছে। যে ছেলেটা বছরের পর বছর কেটে গেলেও মামা বাড়িতে পা রাখে না, সে মির্জাবিনের কারণে এত গাদারিংয়ের মধ্যেও এখানে উপস্থিত। যেটা আশ্চর্যের ব্যাপার, মুখ্য কথা, মির্জাবিনের ফুপি তাদের বিয়ের ঘটকালি শুরু করেছে। এই কথা শুনে মির্জাবিনের বাবা বোনের দিকে তাকালো। মেহরু মৃদু মাথা নেড়ে বললেন, ভাইজান রাজি হয়ে যাও। ইফতির সঙ্গে বিয়েটা হলে মির্জাবিনের জীবনে সুখের অভাব হবে না। ছেলেটা খুব ভালোবাসে তোমার মেয়েকে, এর সাক্ষীও আমি। তাছাড়া এই দেখো তোমার মেয়ে মেসেজ পাঠিয়েছে আমাকে, সেও রাজি। এরপর আর কথায় থাকে না। অতঃপর তাদের পরিবারের উপস্থিতিতে কাজী ডেকে বিয়ে পড়ানো হলো। পাশাপাশি বসিয়ে মিষ্টি মুখ করানো হলো। ইফতির পরনে পাঞ্জাবি আর মির্জাবিনের পরনে ইফতির কিনে আনা লালরঙা শাড়ি। জনকে কি যে সুন্দর লাগছে। তখন অনুষ্ঠান করার কথা উঠল। ইফতি রাখঢাক না রেখে সরাসরিই জবাব দিল, জনকে এক বাসায় রেখে অনুষ্ঠান করলে ঠিক আছে, কিন্তু জনকে আলাদা বাসায় রেখে সপ্তাহের পর সপ্তাহ অনুষ্ঠানের নামে মানসিক অত্যাচার করা মানব না আমি। যে যা করবা করো, তবে বউ নিয়েই বাসায় ফিরবো এই বলে দিলাম। বেহায়ার মতো কথাটা বলে সে জুসের গ্লাসে চুমুক দিল। মেহজ লজ্জায় লাল হয়ে চুপটি করে বসে আছে। ওদিকে উপস্থিত সকলে হেসে লুটোপুটি খাচ্ছে, মজা করছে। ইফতি সেদিকে মন দিল না, বরং মির্জাবিন চোখ ভরে দেখে ফিসফিস করে বলল, আমি একটু বাইরে যাচ্ছি, কাজ আছে। ঘুমিয়ে পড়ো না যেন, আর ঘুমালেও আবার গরম জলে গোসল করাবো। ফুপি বলল, না, অনুষ্ঠানের আগে জনকে আলাদা থাকতে বললেই হবে। আমার বউ আমার সঙ্গে থাকবে, ব্যাস। তুমি শুধু তোমার রুমে থেকো, ফিরে বাকিটা আমি বুঝে নিব। এ কথা বলে ইফতি বেরিয়ে গেল। মানুষ বিয়ে করলে নাকি ঘরকুনো হয়, অথচ সে হবে উল্টোটা। সে হবে ভবঘুরে, তবে বউকে সঙ্গে নিয়েই। তার এতদিনের ইচ্ছে ছিল দেশ বিদেশ ঘুরে বেড়ানো, বেরিয়েছেও। কিন্তু মির্জাবিন তার জীবনে আসার পর থেকে সে কোথাও যায়নি, যেতে পারেনি। দম আটকে মারা যাবে এমন মনে হতো। কিন্তু আজ থেকে সেই ভয় নেই, বাধা নেই। এখন যখন তখন প্রিয় মানুষটাকে সে কাছে পাবে, যেখানেই যাবে সঙ্গী হিসেবে সঙ্গে নিয়ে নিবে। এসব ভেবে সে সাজেকের রিসোর্ট বুক করে ফেলল। কাল মামার বিয়ের পরপরই সেও মির্জাবিনকে নিয়ে বেরিয়ে পড়বে। বউ নিয়ে যত শখ আহ্লাদ মনে পুষে রেখেছে সবটা পূরণ করবে। তখনও কি পাগলিটা বলবে সে ভালোবাসতে জানে না, প্রকাশ করতে পারে না? রাত বাড়ছে। আজিজুল খোড়া পা মেলে দিয়ে বই পড়ছে। বাইরে এতক্ষণ চেঁচামেচি শোনা গেলেও এখন সবাই নিশ্চুপ। ঘড়ির কাঁটা একটার ঘরে। মজার ব্যাপার হচ্ছে, মির্জাবিন ইফতি তারা কেউই বাসা নেই। ইফতি আগে বের হলেও মির্জাবিন কিছুক্ষণ আগেই বাইরে গেছে। আজিজুল তাদেরকে প্রাইভেসি দিতে 5 স্টার হোটেলের একটা রুমও বুক করেছে। জীবনের বিশেষ একটা দিন তাদের, এজন্য স্পেশালভাবে বাসরঘর সাজিয়েছে, যেটা ইফতি করার জন্য বাইরে যেতে চাচ্ছিল, কিন্তু সে বুঝতে করতে দেয়নি। তাদের জন্য যতটুকু করা যায় সবকিছুর ব্যবস্থা করে দিয়েছে। এদিকে হোটেলের রুমে ঢুকে মির্জাবিন হতবাক। ইফতিও মুগ্ধ হয়ে দেখছে আশপাশ। এত সুন্দর ডেকোরেশন, চোখ ফেরানো দেয়। সুগন্ধি ফুল দিয়ে সাজানো হয়েছে বিছানা। পুরো রুমে ছোট ছোট মোমবাতি জ্বলছে, লাভ বেলুনের ছড়াছড়ি। সাদা বেডশিটের উপর ইংলিশে লেখা, বেস্ট অফ লাক। ইফতি নিজে ফ্রেশ হয়ে মির্জাবিনকেও ফ্রেশ হতে তাগাদা দিল। তারপর জনে বেলকনিতে গিয়ে বসল। আজ চাঁদ উঠেছে, মিটিমিটি আলো ছড়াচ্ছে ধরনীর বুকে। ইফতি টান দিয়ে মির্জাবিনকে মেঝেতে বসিয়ে দিল। তারপর তার কোলে মাথা রেখে চুল টানতে ইশারা করল। মির্জাবিনও আলতো করে ইফতির মাথার চুল টেনে দিতে লাগল। কারো মুখে কথা নেই, অথচ মঞ্জুরে ভালো লাগা।
মির্জাবিনের অবাক লাগছে, কারণ সে কখনো কোনো ছেলের এত কাছে যায়নি, মিশেনি, কথা বলেনি, অথচ ইফতি কোলে মাথা রেখে শুয়ে আছে, কত কথা বলছে, তবুও তার অস্বস্তি কাজ করছে না। লজ্জা লাগলে ঠিক, তবে ভালোও লাগছে। তখন ইফতি তার মাথাটা ধরে কপালে চুমে এঁকে দিল। তারপর চোখের পাতায়, গালে, ঠোঁটে। কথা নেই, শব্দহীন পরিবেশ। মৃদ বাতাসের গুনগুন স্বর, চাঁদের মিটিমিটি হাসি। এভাবেই সময় কাটল। রাতও বাড়ল। বাড়ল ভালোবাসার তীরতাও। সেই সঙ্গে সূচনা হলো তাদের সুখ দুঃখে ঘেরা জীবনে কাছে আসার গল্প। সমাপ্ত।